এই পৃথিবীর ইতিহাস সহস্র গণহত্যার সাক্ষী, আর ভারতবর্ষের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কি প্রাচীন, কি মধ্য, কি আধুনিক, ব্রিটিশদের অধীন কিংবা ব্রিটিশ উত্তর পর্বে, স্বাধীনতার প্রাককালে কিংবা স্বাধীনতার পরবর্তী সময়ে অনেক গণহত্যার ঘটনার সাক্ষী রয়েছে বিশ্ব তথা ভারতবাসী। এমনই একটা গণহত্যার সাক্ষী আমাদের এই পার্বত্য ত্রিপুরা। 1980 সালের সেই 8ই জুন ত্রিপুরার মান্দাই নামে একটি ছোট গ্রাম, রাজধানী আগরতলা থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার এর দূরত্ব। একটি সাধারণ দিন, একটি সাধারণ সকাল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে গ্রামটি পরিণত হয় এক ভয়াবহ ট্র্যাজেডির কেন্দ্রে। চারিদিকে আগুন, চিৎকার, রক্ত আর মৃত্যু। একদিনে শত শত মানুষের জীবন শেষ হয়ে যায়। সরকারি হিসাব কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু পরবর্তীতে রিপোর্ট এবং সর্বভারতীয় কিছু জার্নালে প্রকাশিত রিপোর্টে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড থেকেও সেই ভয়ানক হত্যাকাণ্ড ছিল এবং সংখ্যা ছিল প্রায় 1.5 সহস্র। কিন্তু আমরা যদি শুধু এই দিনের ঘটনাটাই দেখি, তাহলে আমরা আসল সত্যটা বুঝতে পারবো না। কারণ এই ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এটা ছিল বহু বছরের জমে থাকা ক্ষোভ, ভয়, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক উত্তেজনা এবং প্রশাসনিক ব্যর্থতার এক বিস্ফোরণ। আজ আমরা সেই ইতিহাস বুঝতে চেষ্টা করব, যেখানে ধীরে ধীরে তৈরি হয়েছে সেই পরিস্থিতি যা শেষ পর্যন্ত মান্দাইয়ের মতো একটি ভয়াবহ ঘটনার জন্ম দেয়। এই ভিডিওতে মান্দাই গণহত্যার মূল কারণ কি, প্রত্যক্ষদর্শীরা কি বলেছেন, এর পরবর্তী প্রভাব কি পড়েছে, আর বর্তমান সময়ে এর কি প্রাসঙ্গিকতা রয়েছে। ভিডিওটা অনেক বড় হবে, তাই কয়েকটা পার্টে এই ভিডিওগুলি করব। প্রত্যেকটা পার্ট দেখার অনুরোধ রইল। অবশ্যই প্রত্যেকটা পার্ট দেখবেন, আর অবশ্যই এটাকে জাতিদাঙ্গা বৃদ্ধি করার ভাবনা নিয়ে দেখবেন না। কারণ ইতিহাস অনুভব, ইতিহাস একটা জাতির মেরুদণ্ডকে শক্ত করে। আমরা আজও কি এই ধরনের কোনো হুমকিতে আছি, নাকি আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক অস্ত্রের সংমিশ্রণে এই ধরনের কোনো সমস্যা তৈরি করতে পারবে বা তৈরি করবে, সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। এটি প্রাথমিক সমাজ ব্যবস্থা। ত্রিপুরার প্রাথমিক সমাজ ব্যবস্থা কেমন ছিল? একটা সময় ছিল ত্রিপুরা ছিল সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত অঞ্চল। তিপ্রা, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, হালাম এসব উপজাতি গোষ্ঠী ছিল এখানে প্রধান বাসিন্দা। তাদের জীবনযাত্রা ছিল প্রকৃতি নির্ভর এবং স্বনির্ভর। তারা জুম চাষ করত এবং বনজ সম্পদের উপর নির্ভর করত, এবং তাদের নিজস্ব সামাজিক ও রাজনৈতিক কাঠামো ছিল। তাদের সমাজের জমি শুধু অর্থনৈতিক সম্পদ ছিল না, এটা ছিল তাদের অস্তিত্ব ও সংস্কৃতির পরিচয়। এই সমাজে বাইরের প্রভাব ছিল খুবই সীমিত, কিন্তু ইতিহাস কখনো স্থির থাকে না, ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। ব্রিটিশ আমল এবং প্রাথমিক পরিবর্তন। ব্রিটিশ আমলে ত্রিপুরার প্রশাসনিক কাঠামোর পরিবর্তন হতে শুরু হয়। প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কিছু শিক্ষিত বাঙালি কর্মচারীকে এখানে আনা হয়। যদিও ত্রিপুরাতে বাঙালি নতুন কোনো জাতি ছিল না, কেননা চাকলা, রুশনাবাদ এবং সমতল ত্রিপুরা থেকে বাঙালি উপস্থিতি এই ত্রিপুরায় সুপ্রাচীন কাল থেকেই ছিল, এবং পরবর্তী সময়ে রাজ পরিবারের প্রশাসনের সঙ্গে বাঙালিদের যোগাযোগের ফলে এই সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। এই পরিবর্তন প্রথমে সীমিত ছিল, কিন্তু একটি দীর্ঘমেয়াদী সামাজিক পরিবর্তনের সূচনা করে পরবর্তী সময়ে। এই সময় থেকেই ত্রিপুরার সমাজে নতুন স্তর তৈরি করতে শুরু হয়, যেখানে আদিবাসী এবং ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য ধীরে ধীরে সুস্পষ্ট হতে থাকে। এবার আসছি দেশভাগ এবং একটা সাংঘাতিক পরিবর্তন। 1947 সালের দেশভাগ ত্রিপুরার ইতিহাসে একটি বড় পরিবর্তন নিয়ে আসে। পূর্ব পাকিস্তান থেকে হাজার হাজার বাঙালি হিন্দু ত্রিপুরায় আশ্রয় নিতে শুরু করে, আর
বীর বিক্রম কিশোর মানিক্যের মৃত্যুর পর ত্রিপুরার রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের টালমাটাল পরিস্থিতি ত্রিপুরাকে ভারতের ইউনিয়নে যোগ করা নিয়ে যে সমস্যার তৈরি হয়েছিল, এই সমস্যা ত্রিপুরার সার্বিক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতার পরিবেশ তৈরি করেছিল। এখানে এই সময়ে পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক বাঙালি ত্রিপুরায় আশ্রয় গ্রহণ করে। ত্রিপুরা তাদের আশ্রয় দেওয়া হয়। এটা ছিল একটি মানবিক পদক্ষেপ। যদিও ত্রিপুরাতে, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি, ত্রিপুরাতে বাঙালিদের সংখ্যা বৃদ্ধি পায় 1947 এবং 1971-এ, কিন্তু এটা এই নয় যে ত্রিপুরাতে বাঙালিদের উপস্থিতি শুধুমাত্র 1947 এবং 1951-তে হয়েছিল বা 1971-এ হয়েছিল। এটা আমরা 1901 সাল থেকে ধারাবাহিকভাবে সেন্সাস রিপোর্টে আমরা দেখতে পাই। তবে ধীরে ধীরে ত্রিপুরাতে 1947 এবং 1971-এর সময়ে একটা ঢেউ তৈরি হয়। এই নতুন আগত মানুষরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে, চাষাবাদ করে, ব্যবসা শুরু করে এবং ধীরে ধীরে অর্থনীতির অংশ হয়ে যায়। 1971-এ আরও বড় পরিবর্তন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আবার বিপুল সংখ্যক মানুষ ত্রিপুরায় আসে। এই সময়ে উদ্বাস্তু প্রবাহ আরও বাড়ছিল। এই দুই পর্যায়ে অভিবাসন মিলিয়ে ত্রিপুরার জনসংখ্যার গঠন সম্পূর্ণ বদলে যায়। যেখানে আগে আদিবাসী ছিল সংখ্যাগরিষ্ঠ, সেখানে তারা ধীরে ধীরে সংখ্যালঘু হয়ে পড়তে থাকে। এই পরিবর্তন শুধু সংখ্যার ছিল না, এটি ছিল ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন। এবার আসছি জমির প্রশ্ন। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল জমির উপরে। এই নতুন বসতি গড়ে উঠে, কৃষি জমির ব্যবহার পরিবর্তিত হয়, অনেক আদিবাসী ধীরে ধীরে তাদের জমি হারাতে থাকে। এই জমি হারানো শুধু অর্থনৈতিক ক্ষতি ছিল না, এটা ছিল তাদের পরিচয় হারানোর অনুভূতি, কারণ তাদের কাছে জমি মানে ছিল জীবন। অর্থনৈতিক বৈষম্য যদি বলি, এই সময়ে অর্থনৈতিক বৈষম্যও বাড়তে থাকে। নতুন আগতদের মধ্যে অনেকেই শিক্ষিত ছিল, তারা প্রশাসনিক কাজ, ব্যবসা ও চাকরিতে এগিয়ে যায়। অন্যদিকে আদিবাসী আধুনিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল, ফলে তাদের মধ্যে পিছিয়ে পড়ার অনুভূতি তৈরি হয়। তাদের মনে হতে থাকে তারা নিজের রাজ্যেই প্রান্তিক হয়ে পড়ছে। এবার আসছি পরিচয়ের সংকট। এই অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের সঙ্গে যুক্ত হয় পরিচয়ের সংকট। ভাষা, সংস্কৃতি, জীবনধারা সব কিছু যেন দ্রুত বদলে যাচ্ছিল। আদিবাসীদের মধ্যে এই ভয় তৈরি হয়, তাদের সংস্কৃতি কি ঠিক টিকে থাকবে, তাদের ভাষা কি হারিয়ে যাবে, তাদের ভবিষ্যৎ কি হবে। এই প্রশ্ন ধীরে ধীরে মানসিক চাপ এবং ক্ষোভে পরিণত হয়। রাজনৈতিক সংগঠন এবং আন্দোলন এই সময় শুরু হয় উপজাতিদের মধ্যে। এই পরিস্থিতিতে রাজনৈতিক আন্দোলনের জন্ম হয়। ত্রিপুরার উপজাতি যুব সমিতি বা TUJS গঠিত হয়। এই সংগঠন আদিবাসীদের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন শুরু করে। তাদের প্রধান দাবিগুলি ছিল জমির অধিকার রক্ষা, স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক স্বীকৃতি। প্রথমে এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু পরবর্তী সময়ে সেটা সশস্ত্রতার রূপ পরিগ্রহ করে। উগ্রপন্থার উত্থান হয় ধীরে ধীরে, পরিস্থিতি বদলে যায়। আন্দোলনের একটি অংশ উগ্র হয়ে ওঠে। ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স বা TNVর মতো সশস্ত্র সংগঠন গড়ে ওঠে। তারা সশস্ত্র প্রতিরোধ তৈরি করতে শুরু করে। এই সময় থেকেই সহিংসতার মাত্রা বাড়তে শুরু করে। উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে 1970-এর দশকের শেষ দিকে ত্রিপুরার উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। ছোট ছোট সংঘর্ষ, বাজারের ঝামেলা, গ্রামীণ দ্বন্দ্ব সবকিছু মিলিয়ে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। লেম্বুছড়া বাজারের ঘটনা এই উত্তেজনার একটি বড় উদাহরণ। এই ঘটনা দেখিয়ে দেয় সমাজের ভেতরে জমে থাকা উত্তেজনা একটা সময় বিস্ফোরিত হয়। আর সেই ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা ছিল সবচেয়ে বড় কারণ। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশাসনের ভূমিকা। উত্তেজনার লক্ষণ আগে থেকেই ছিল, তবুও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদি সময় মতো ব্যবস্থা নেওয়া হতো তাহলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। এই অবহেলাই পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। দীনেশ সিং কমিটির রিপোর্ট অনুসারে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 1300-র উপরে।
এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটা হাজারো পরিবারের ভেঙে পড়ার ইতিহাস। যদিও ওই সময় কমিউনিস্ট সরকার রাজ্যে ছিল এবং তার প্রধান ছিলেন নৃপেন চক্রবর্তী। আমি জানি না কেন সব সময়ে মৃতের সংখ্যা একটা কম করে দেখানোর প্রবণতা প্রশাসনিক ক্ষেত্রে দেখানো হয়, হয়তোবা নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য। এই সমস্ত কারণ, জনসংখ্যার পরিবর্তন, জমির সংকট, অর্থনৈতিক বৈষম্য, পরিচয়ের সংকট, রাজনৈতিক উস্কানি এবং প্রশাসনিক ব্যর্থতা সব মিলিয়ে তৈরি হয় একটি বিস্ফোরক পরিস্থিতি। আর সেই পরিস্থিতির চূড়ান্ত প্রকাশ ঘটে 1980 সালের 8ই জুন মান্দাই গ্রামে। আমরা পরের অংশে দেখব সেই ঘটনাতে কি কি হয়েছিল। অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে ভুলবেন না, কারণ এখনও সবটা ভিডিও বাকি রয়েছে। সত্যিকারের কি ঘটেছে এবং পরবর্তীতে কি হয়েছিল আর তার রেফারেন্স আজ পর্যন্ত ত্রিপুরার সমাজকে কিভাবে প্রভাবিত করছে। এই ভিডিও করতে গিয়ে আমি বলবো না লাইক করবেন, কিন্তু শেয়ার করবেন। আর এমন পরিস্থিতি যাতে না হয়, কারণ সামটাইমস হিস্ট্রি রিপিট ইটসেলফ। আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। সবাই ভালো থাকবেন। উপজাতি বাঙালি ঐক্য সুদৃঢ় হোক এই আশা প্রকাশ করি। নমস্কার।